আপনার মনে হচ্ছে ও আজকে আসবে? আসবে বই কি, আমরা ওকে ভালো করে ওয়ার্নিং দিয়েছি। দুনিয়ার যে কোনাতেই লুকিয়ে থাক, আমরা ওকে খুঁজে বার করবই। তুমি চিন্তা করো না। আসতে পারি ম্যাডাম? নমস্কার, আমি গগন দেব। বসো। 4 বার ডাক পাঠিয়েছিলাম, একটাও পাওনি বুঝি? পেয়েছি ম্যাডাম, কিন্তু মুম্বাই আসাটা একটু মুশকিল হয়ে যায়। আসলে গ্রামে প্রচুর দায়িত্ব থাকে তো। আর এখানে মুম্বাইতে কোনো দায়িত্ব নেই তোমার? এই তোমার স্ত্রী, তোমার বাচ্চা, এদের উপর মন উঠে গেছে তোমার? এদের প্রতি কোনো দায়িত্ব নেই তোমার? ম্যাডাম আপনি এটা কি বলছেন? তোমার স্ত্রী তোমার বাচ্চাকে মানুষ করার জন্য যে কষ্ট করছে, সেই বিষয়ে কোনো ধারণা আছে তোমার? ম্যাডাম এই মিথ্যে কথা বলছে, উল্টো পাল্টা অভিযোগ করছে আমার বিরুদ্ধে, আর আপনি ওসব মেনে নিচ্ছেন? ম্যাডাম ও আমার বউও নয়, আর এই বাচ্চাটাও আমার নয়। ও আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। ওর এটা মনে হয় যে আমাকে আইনের জালে জড়িয়ে ও আমাকে বাধ্য করতে পারবে ওকে স্ত্রী বলে মেনে নিতে। কিন্তু না ম্যাডাম, আমি এটা কিছুতেই মেনে নেব না। একজন 29 বছরের মহিলা মনের যন্ত্রণা আর কোলে 1 বছরের সন্তান নিয়ে উইমেন সেলের সাহায্যের জন্য এলো। সে চাইছিল তার স্বামী ফিরে আসুক আর তাকে এবং তার মেয়েকে আপন করে নিক। কিন্তু যাকে ও নিজের স্বামী বলে দাবি করছিল, সে যখন এলো, ওই মহিলা আর ওই বাচ্চাটিকে সরাসরি চিনতে অস্বীকার করে দিল। এই দামিনী যে নিজের অধিকারের জন্য লড়াই করছিল, 3 বছর আগে পর্যন্ত সে আমাদের আশেপাশে সচরাচর দেখতে পাওয়া যে কোনো সিম্পল সাদাসিধে মেয়ের মতো ছিল, যার চোখে ছিল আগামী ভবিষ্যতের এক রাশ রঙিন স্বপ্ন। আচ্ছা বাবা, আমি আসছি, অনেক দেরি হয়ে গেছে আমার। বাবা, আমি কিচেনে সব রান্না করে রেখে দিয়েছি, তুমি প্লিজ গরম করে খেয়ে নিও। ঠিক আছে। ওকে, বাই বাবা। হাই মা, সাবধানে যাস মা। ওকে বাবা। হ্যাঁ স্যার, দেখুন আপনি প্লিজ 25 তারিখের মধ্যে টাকাটা দিয়ে দেবেন, না হলে আপনাকে ফাইন দিতে হবে। থ্যাংক ইউ স্যার। দামিনী, এই লিস্টটা ধরো, এর মধ্যে বিবেক গোয়েলের নাম্বার আছে। ওর ব্যালেন্স 6000-এর ওপরে চলে গেছে, আর গত 4 মাস ধরে কোনো বিল দেয়নি। স্যার, আমি 3 দিন ধরে ওনাকে ফোন করেই যাচ্ছি, কিন্তু ওনার ফোন সবসময় সুইচ অফ। এই নাও, এটা হলো ওর ফর্ম, এর মধ্যে ওর অল্টারনেট নাম্বার আছে। এটাকে ট্রাই করো আর এই রিকভারিটাকে প্রায়োরিটি দাও, ঠিক আছে? রাইট স্যার। হ্যালো। হ্যালো স্যার, আমি কি মিস্টার বিবেকের সাথে কথা বলতে পারি? সরি, রং নাম্বার। কিন্তু স্যার উনি তো অল্টারনেটিভ নাম্বার হিসেবে এটাই দিয়েছেন। কিসের জন্য? দেখুন স্যার, মিস্টার বিবেক 3 মাস ধরে ওনার বিল পেমেন্ট করেননি। দেখুন, এই নামের আমি কাউকে চিনি না। কিন্তু স্যার অল্টারনেট নাম্বার উনি এটাই দিয়েছেন। এই নাম্বারটা আমি গত মাসেই নিয়েছি, তাই এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। কাজে মন বসছে না তো? না, সব কাজ আমি করব, তুই শুধু ফোনই করতে থাকবি। দাদা, ফোন এসেছিল, আমি ফোন করিনি। ফোন এসেছিল। গুড ইভিনিং স্যার। দামিনী, ওই কাস্টমার বিবেক গোয়েলকে ফলো আপ করেছো? হ্যাঁ স্যার, আমি করেছিলাম, কিন্তু অল্টারনেট নাম্বার যেটা ছিল ওটা অন্য কাউকে দিয়ে দিয়েছে। মিথ্যে বলছে ও দামিনী।
যদি টাকা রিকভার না হয় তাহলে সব টাকা আমাদের দিতে হবে, আর অ্যামাউন্টটাও অনেক বড়। কোনো ব্যাপার না, তুমি ফলো আপ করতে থাকো আর কেসটা ছেড়ো না, ওকে? ওকে স্যার, ওকে। 4493 এই নে মা। আঙ্কেল, সাম্বার ডাল নিয়ে এসেছি, আরে বাহ, ভেতরে কিচেনে রেখে দিচ্ছি। হ্যাঁ। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, ডাল বসাস না, আমি তোর আর আঙ্কেলের জন্য বানিয়ে এনেছি সাম্বার ডাল। সুষমা দি, আজ তো ফাটিয়ে দিয়েছো, থ্যাংক ইউ। আমি ওখানে রেখে দিচ্ছি। হ্যাঁ দিদি, আই লাভ ইউ। হ্যালো, কে বলছেন? আপনি ফোন করেছেন? মানে আপনার নাম্বার থেকে মিসড কল এসেছিল। আপনি কি বলছেন? আমার নাম গগন। দেখুন, আমি তো করিনি। যাই হোক, আপনি কে বলছেন? সরি, আমি বললাম না আমি ফোন করিনি। কার ফোন ছিল মা? ও রং নাম্বার ছিল। হ্যালো। হ্যালো স্যার, আমি কি মিস্টার বিবেক? আরে ম্যাডাম, আমি তো আপনাকে কালই বললাম আমি কোনো বিবেককে চিনি না, আর এটা ওর নাম্বারও নয়। স্যার, কিন্তু ওনার অল্টারনেটিভ নাম্বার উনি এটাই দিয়েছিলেন। এক মিনিট, একটা কথা বলুন, কাল আপনি কি আমাকে অন্য কোনো নাম্বার থেকে ফোন করেছিলেন? স্যার, আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। কাল আপনার মিসড কল এসেছিল, আমি যখন ঘুরে ফোন করলাম তখন আপনি বললেন আপনি ফোনই করেননি। আমি গগন, মনে পড়ছে আপনার? মিস্টার গগন, আমি কি আপনার অ্যাড্রেস পেতে পারি? আপনি কেন দেখা করতে চাইছেন? দেখুন মিস্টার গগন, মিস্টার বিবেকের কাছ থেকে আমাদের অনেক টাকা পাওনা আছে, আর উনি ওনার অল্টারনেটিভ নাম্বার এটাই দিয়েছিলেন। ক্রস চেক তো করতেই হবে না? আপনি আসবেন ক্রস চেক করতে? স্যার, আপনার অ্যাড্রেস দেবেন? লিখে নিন। মে আই কাম ইন স্যার? কাম ইন। স্যার, মিস্টার বিবেকের যে অল্টারনেটিভ নাম্বার ছিল ওটা মিস্টার গগনের নামে অ্যালট হয়ে গেছে। ওনার কোনো ফটো স্টুডিও আছে, আর উনি বলছেন যে উনি মিস্টার বিবেককে চেনেন না, আর উনি এই নাম্বারটা 1 মাস আগে নিয়েছেন। ওকে, বিবেক ভাইয়ালের অ্যাড্রেসে কেউ ভিজিট করেছে? স্যার, আমি রাকেশকে বলেছিলাম, ও বলল যে মিস্টার বিবেক ওখানে ভাড়া ছিল, উনি সেখান থেকে চলে গেছেন। ঠিক আছে, কাউকে গগনের কাছে পাঠাও স্টুডিওতে। রাইট স্যার। ইয়েস স্যার। রাকেশকে বলো আমি ডাকছি। স্যার, উনি তো কয়েকদিন ধরে ছুটিতে আছেন। আরে ইয়ার, এই রিকভারিটা না আমাকে একেবারে পাগল করে দিচ্ছে। দামিনী, তুমি নিজে যাও আর দেখো ব্যাপারটা কি। আমাকে এই রিকভারিটাকে এন্ড করতেই হবে। ওকে স্যার। এক্সকিউজ মি, মিস্টার গগন আছে? আপনি কে? দামিনী। আচ্ছা 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 আচ্ছা, আপনি রিকভারি সেন্টার থেকে এসেছেন? আপনি মিস্টার গগন? হ্যাঁ। দেখুন স্যার, মিস্টার বিবেক ওনার অল্টারনেটিভ নাম্বার এটাই দিয়েছেন, এই যে এখানে দেখুন। বুঝলাম, কিন্তু যেমন আমি আপনাকে বলেছিলাম যে এই নাম্বারটা আমি গত মাসেই নিয়েছি, আর আপনার বিবেককেও আমি জানি না। দেখুন স্যার, আমি তো এটা বুঝতে পারছি, কিন্তু রিকভারি ডিপার্টমেন্ট এটা বুঝবে না, ওরা তো পেপারস বোঝে। যদি আপনি প্লিজ আপনার পেপারসের কপি দিয়ে দেন। পেপার তো সব বাড়িতে আছে, আপনি কাল আসুন না, কাল আপনি আপনার পেপার পেয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমি কালকে অন্য কাউকে পাঠিয়ে দেবো ওগুলো নেবার জন্য। ঠিক আছে, শুনুন না। হ্যাঁ, জল।
এক মিনিট। থ্যাংক ইউ। চা? নো থ্যাঙ্কস, পেপারগুলো পেয়ে যাবো তো? একদম। থ্যাংক ইউ। এমনই একটা ওয়ার্ক রিলেটেড ফোনের মাধ্যমে হওয়া কথা। তারপর প্রথম সাক্ষাৎ। গগনের দামিনীকে ভালো লাগে, তার উপর ওর কাছে দামিনীর পার্সোনাল নাম্বারও ছিল। তারপর এমনিই ফোন কল বাড়তে থাকে, কথা এগোয়, আর দামিনী কিছু বুঝে ওঠার আগেই ওরা দুজনেই একে অপরের ভালোবাসায় ডুবতে থাকে। তুমি উত্তরপ্রদেশের মেয়ে? হ্যাঁ। আরে দারুণ ব্যাপার, আমিও তো ইউপি থেকে। আচ্ছা, তোমরা মুম্বাই কবে এসেছো? আমরা মুম্বাইতে 93-তে এসেছি। যখন দাঙ্গায় আমাদের দোকান পুড়িয়ে দেওয়া হয়েছিল, ওই সময় আমাদের মুম্বাইতে আসতে হলো। তখন তো আমি খুব ছোট ছিলাম। আচ্ছা, তোমার বাড়িতে কি কে আছে? আমাদের বাড়িতে শুধু বাবা আর আমি। বাবা রিটায়ার করেছেন আর মা চলে গেছে 11 বছর। আমার উপরে এক দাদা আছে, ও 4 বছর আগে বিয়ে করে গ্রামে শিফট করেছে। গ্রামে আমাদের কিছু জমি জমা আছে, ও ওখানেই চাষবাস করে। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? আমি আছি, মা, বাবা, বড় ভাই জয়রাজ আর বৌদি। আমাদের দুটো ফটো স্টুডিও আছে, একটা বাবা সামলায় আর একটা আমি আর আমার দাদা। আর বাড়ির সমস্ত কাজকর্ম মা আর বৌদি মিলে করে। তার মানে বাড়িতে একমাত্র অবিবাহিত হলো আমি। আচ্ছা দামিনী, একটা সোজা কথা জিজ্ঞেস করি। কি? আমাকে আমাকে বিয়ে করবে? তুমি কি এই বিষয়ে বাবা মার সাথে কথা বলেছো? বাবা গগন, তোমার পরিচয় তো আমি পেয়ে গেলাম, জেনেও গেলাম তুমি কি বলতে চাইছো। আমি বুঝতে পারছি তুমি খুব ভালো ছেলে, কিন্তু বাবা, তোমার মা বাবাকে কখনো দামিনীও দেখেনি আর আমিও দেখিনি। এসব কথা তো গার্জিয়ানরা বসে ঠিক করে বাবা। দেখুন বাবা, আমার মা বাবা মানবেন না। যদিও ওদের নজরে আমি একদম বাউন্ডুলে আর অকম্মা, তবুও ওরা পণ না নিয়ে বিয়ে করাবেন না। আর ওদের কথা শুনে চললে আমরা কোনোদিন একসাথে থাকতে পারবো না। কিন্তু বাবা, যদি একবার বিয়েটা হয়ে যায় তাহলে তো ওদের মানতেই হবে। বাবা, দাদা, বৌদি। তাহলে বিয়ের পর কি তোরা এখানেই থাকবি? হ্যাঁ, আর তাছাড়া বাবাকে আমি একা ছাড়তে চাইছি না। কিন্তু ওর বাড়ির লোক কি মেনে নেবে? আমি গগনের দাদা বৌদির সঙ্গে দেখা করেছি, ওরা সব জানে। মা বাবা কখনোই মেনে নেবেন না। যাই বলি না কেন, আমার কথাও শুনবে না। দাদা, তাহলে আমরা কি করব? গগনের দাদা বৌদি রাজি আছে, কিন্তু ওনারা বলছেন যে বাবা মা হয়তো মানবেন না। চলো আমরা মন্দিরে গিয়ে বিয়ে করব। কি হলো, আমার মা বাবার আশীর্বাদ না থাকলেও তোমার বাবার আশীর্বাদ তো আছে। আর এমনিতেও আজ না হলে কাল আমার মা বাবাও মেনে নেবেন। এই ছবিগুলো দেখো, এগুলো তুমি তাই তো, নাকি অন্য কেউ? হ্যাঁ, এটা আমি। মিস্টার গগন, যখন তুমি এখানে এসেছিলে তুমি বলেছিলে তুমি এই মহিলাকে চেনো না।
আর এখন এই ছবিগুলোকে দেখে তোমার শ্যুটটাই বদলে গেল। কোথা থেকে এলো এত ছবি? মিথ্যে বলছে ও, ঠকিয়েছে দামিনীকে। দেখুন, যেটা সত্যি সেটা আমি বলেছি। মিস্টার গগন, বেশি নাটক করো না। এখানে অন্য কারণ নয়, নিজের স্ত্রী আর বাচ্চার দায়িত্ব নেবার কথা বলা হচ্ছে। বাচ্চাটা তোমার নয়? ডিএনএ টেস্ট করাই। তুমি আমাকে বললে চাকরি ছেড়ে দাও, আমি ছেড়ে দিয়েছি। সারাদিন আমি ঘরে থাকি, আর তুমিও 3-4 দিন বাড়ি থাকো না, সবসময় আমার থেকে দূরে থাকো। প্লিজ তোমার বাড়িতে নিয়ে যাও না আমায়। দেখো দামিনী, তুমি তো জানোই যে মা বাবাকে রাজি করাটা এখনো বাকি, আর এমনিতেই আমাদের বাড়ির বউরা চাকরি করে না। আর এই জন্যই তো আমি তোমাকে এইসব করাচ্ছি, যাতে যেভাবেই হোক মা বাবার তোমাকে পছন্দ হয়ে যায়। আরে এরকম গম্ভীর হয়ে থেকো না, ভালো লাগে না তোমায়। হাসো হাসো বলছি। ব্যাস ব্যাস বৌমা, এসো লাট সাহেব, সময় পেলে? কি ব্যাপার, বেশ কিছুদিন হলো বাড়ি আসছো না দেখছি। না বাবা, আসলে ওই কাজে আটকে গেছিলাম। কি কাজ করো? হ্যাঁ, তোমার দাদা তো বলছে সারাদিন স্টুডিওতে কোনো কাজই করো না, কাজ দেখাচ্ছে আমাকে। গগন কোথায় যাচ্ছিস? নে বস, খেয়ে নে। না মা, খিদে নেই, পরে খেয়ে নেব। এর বিয়ে দিতে হবে, তবেই এ শোধরাবে, না হলে সারা জীবন এরকম ঘুরতে ফিরতে থাকবে নিজের ইচ্ছেই। ঠিকই বলেছো তুমি, ইউপি থেকে ফিরে ওর বিয়ে দিয়ে দেবো। বাবা, কাল দুপুর 2টোর সময় ট্রেন, 1টার সময় বেরিয়ে যাও। ঠিক আছে বাবা। হ্যাঁ, তুমি 2টো স্টুডিও সামলাতে পারবে তো? আরে বাবা, তুমি নিশ্চিন্ত থাকো। জানো বাবা, গগন সেলসম্যানের চাকরি পেয়েছে। চাকরি পেলে তো ঠিকই আছে মা, কিন্তু আমি ভয় পাচ্ছি। ও কতদিন নিজের বাড়ির লোকের সাথে এইভাবে লুকোচুরি খেলবে? বাবা, সব ঠিক হয়ে যাবে। গগন তো চেষ্টা করছে না? তুমি দেখো বাবা, তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে। আমার পুরো বিশ্বাস আছে বাবা। ভালো থেকো বৌমা। শোনো গগন। হ্যাঁ বলো বাবা। দাদার কাজে সাহায্য করবে, তুমি আবার সারাদিন এদিক সেদিক করো না। হ্যাঁ। গগন, দামিনীকে নিয়ে আসো, এটাই সুযোগ। মা বাবা তো 15 দিন বাদে আসবেন। কিন্তু বৌদি, মা বাবা যখন আসবে তখন কি বলবো? তারপর আমরা সত্যি কথা বলে দেব যে তুমি বিয়ে করে নিয়েছো। একবার রেগে যাবে, তারপর তো মেনেই নেবে, তাই না? হ্যালো দামিনী, আমি সীমা বলছি। বৌদি নমস্কার। তুই একটা কাজ কর, তাড়াতাড়ি নিজের জিনিসপত্র গুছিয়ে নে। বৌদি, তার মানে বাবা মা মেনে নিয়েছেন? তুই শুধু চলে আয়, গগন 10 মিনিটের মধ্যে বেরোচ্ছে তোকে আনতে। দামিনী, মা, তোর বিয়েটাও ঠিকভাবে হয়নি, আর আমি তোকে ঠিক মতো শ্বশুর বাড়িতে পাঠাতেও পারছি না। তাতে কি হয়েছে বাবা? তুমি একটু চিন্তা করো না, দেখো সব ঠিক হয়ে যাচ্ছে না?
করেছো সীমা, তুমি দামিনীকে নিয়ে এসছো। গগন, বউ এসে গেছে তোর, এবার তো শুধরে যা, কাজে এবার মন বসা। এখন দেখার বিষয় একটাই, যে মা আর বাবা এসে কি বলে। মহেশ। হ্যাঁ দাদা। গগনের জন্য একটা মেয়ে দেখেছি। আচ্ছা। একমাত্র সন্তান, পয়সা করিও যথেষ্ট আছে। তাহলে ওদের সঙ্গে কথা বলো। তাছাড়া ওর বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে, বিয়ে দিলে হয়তো ও শুধরে যাবে। 10 লাখ টাকা ক্যাশ দেবে, 30-35 ভরি সোনা, আরো অনেক কিছু দেবে। একমাত্র মেয়ে যখন। একমাত্র মেয়ে, তাহলে আর কাকে দেবে? দাদা, আপনি কথাবার্তা বলুন। বেঁচে থাকো বৌমা। ভালো থেকো, ভালো থেকো। এ কে? মা বাবা, এ হলো দামিনী। দামিনী তো বুঝলাম, কিন্তু এ কে? মা বাবা, গগন বিয়ে করেছে। ও আপনাদের বউ দামিনী। বৌমা? তুমি আমাদের জানানোর প্রয়োজন মনে করলে না? তোমার বিয়ে করার সাহস হলো কি করে? এই মেয়েটা কে? কি বংশ পরিচয় ওর? আর এই বিয়ের নাটকটা কবে হলো? অক্টোবরে করেছি বিয়েটা। তার মানে 1 মাস ধরে এই নাটক চালাচ্ছ? তোমরা আমাদেরকে না জানিয়ে এই সব করলে? আচ্ছা, ওকে বাড়িতে ঢোকানোর জন্য আমাদের যাওয়ার অপেক্ষা করা হচ্ছিল? না মা, সেরকম কোনো ব্যাপার না, শুধু ওরা একটু ভয়ে ছিল আর কি। যদি আপনারা দামিনীকে বউ বলে স্বীকার না করেন। সে তো আমি এখনো স্বীকার করছি না। এই মেয়েটা এই বাড়ির বউ কখনো হতে পারবে না। কিন্তু কেন মা? চুপ কর। আমি তো জানতাম তুই একদম বেকার আর বোকাও দেখছি। আরে কাকে কোত্থেকে তুলে আনলি, তাকে বিয়ে করলি আর নিজের স্ত্রীও করলি। আমি দেখছি। এই মেয়ে, নিজের জিনিসপত্র গোছাও আর বেরো এখান থেকে, না হলে আমি বের করে দেবো। মা চুপ কর। তুই এত বড় হয়ে যাসনি যে নিজের ভালো মন্দ নিজে বুঝতে পারিস। মা বলছিলাম যে সীমা, যদি তুমি ওর তরফদারি করতে চাও তাহলে তুমিও জিনিসপত্র গুছিয়ে বেরো। গগন কিচ্ছু বললো না, চুপচাপ ওখানে দাঁড়িয়ে রইল। ও বলেছে সবকিছু সামলে তাড়াতাড়ি এসে যাবে আমার কাছে। এ আবার কিরকম কথা? বাবা, কি হয়েছে বাবা? বাবা তুমি কেন কাঁদছো? বাবা সব ঠিক হয়ে যাবে। আরে কি বোকার মতন কাজ করেছে গগন। 1 নম্বরের বোকা আমার ছেলেটা। আমার মনে হয় মেয়েটাই ওকে ফাঁসিয়েছে। তুই একটা কাজ কর, গগনকে বলবি জেঠু যে মেয়েটি দেখেছে সেই মেয়েটি খুব ভালো মেয়ে, পনে অনেক কিছু দেবে। আর তাও যদি ওর মোটা মাথায় কিছু না ঢোকে তাহলে মেয়েটির বাবাকে ডাক, ওনাকে কিছু পয়সা করে দিয়ে ব্যাপারটা মেটা। না মিটলে ওকে একদম ছাড়বি না। আরে আমাদের ছেলে তো আর ফালতু ছেলে না যে বানের জলে ভেসে যাবে, বুঝতে পেরেছিস তো?
আপনি ঠিকই বলছেন দাদা। মা, ও খুব ভালো মেয়ে, আর তাই ওকে বিয়ে করেছি। জানো, ওর মা মারা গেছে, বাবা রিটায়ার হয়ে গেছেন, ওরা একটু গরিব ঠিকই। তাহলে কি করব? আমরা ধর্মশালা খুলে রেখেছি না? দেখ বাবা, তুই তো ভবিষ্যৎ নিয়ে কিছুই ভাবিস না। যদিও খালি হাতে চলে আসে, কিচ্ছু না আনে, তাহলে কি করবি জীবনে? হ্যাঁ গগন, ওর বাবাকে বল একবার আমার সাথে দেখা করতে। কি বলছো তুমি? এতে আপত্তির কি আছে? একবার কথাই বলি। দেখুন, আমাদের বংশে পণ নেওয়ার রীতি আছে, কিন্তু আপনার অবস্থা মাথায় রেখে এটুকুই বলতে পারি যে 10 লাখ টাকা নগদ আর 10 ভরি সোনা। বাকি আপনি যা দিতে পারেন আপনার মেয়ের জন্য, তাতে আমরা কিছু মনে করব না। আমি তো পেনশনের উপর বেঁচে আছি, একটা সরকারি কারখানায় চাকরি করতাম। এটা আমার ক্ষমতার বাইরে বেআইনমশাই। এখনো কথাই পাকা হলো না আর আপনি সম্পর্ক জুড়ছেন? আগে সব ব্যবস্থা করুন, তারপর মেয়েকে পাঠাবেন, তারপর আমাকে বেআইমশাই বলবেন। এখন আপনি আসতে পারেন। মা, বাবা, আমরা দুজন দুজনকে মন থেকে মেনে নিয়েছি, ভালোবেসেছি, বিয়ে করেছি। দেখো মেয়ে, যখন বড়রা কথা বলে তখন তার মাঝে কথা বলতে নেই। এই বিয়েটা আমরা দিইনি, তোমরা করেছো। আর তাছাড়া আমাদের কাছে এই বিয়েটার কোনো মূল্য নেই। আমাদের বাড়িতে বিয়ে খুব ধুমধাম করে হয়, পরিবারের সবাইকে নিমন্ত্রণ করা হয়। একটা বড় করে রিসেপশন দাও, আর যা যা বলা হয়েছে অন্তত সেটুকু নিয়ে এসো, তারপর তোমার মুখ দেখিও। যান, ব্যবস্থা করুন। বাবা, আমি বাড়ি ছেড়ে দিয়েছি, এখন আমি আপনাদের সঙ্গেই থাকবো। বাবা, এটা সহজ নয়, বিশেষ করে একটা মেয়ের জন্য তো কখনোই নয়। ওকে যতক্ষণ শ্বশুরবাড়ির লোকরা আপন করে না নিচ্ছে, ততদিন পর্যন্ত ব্যাপারটা খুবই মুশকিলের, মোটেই সহজ নয়। বাবা, আমি ঠিক বুঝিয়ে দেব, ওরা আমার মা বাবা, আমি ওদের চিনি। হ্যাঁ, একটু সময় লাগবে, কিন্তু ওরা ঠিক মেনে নেবেন। এই মেয়েটাকে তুমি বারবার ঠকিয়েছ। আমি জেনে বুঝে কাউকে ঠকাইনি। আমার অবস্থা তো শাঁখের করাতের মতো ছিল, আমি নিজেই বিশাল সমস্যার মধ্যে ছিলাম। আবার কবে আসবে? মায়ের শরীর ঠিক হয়ে যাক, আমি চলে আসব। আচ্ছা বাবা, আমি তাহলে এখন আসি। বাবা, একটু চেষ্টা করো যাতে তোমার মা বাবা বিয়েটা মেনে নেয়। গগন, যদি তুই ওখানে ফিরে যাস তাহলে আমার মরা মুখ দেখবি। মা, এটা কি পাগলামি করছো? কি হয়েছে তোমার? গগন, যদি তোকে আমার অসুখের খবর না দিতাম তাহলে তুই আসতিস? এখানে আয়, চুপ করে আমার কথা শোন। আমি
তোর জন্য একটা মেয়ে দেখেছি, খুব সুন্দরী, ভালো বংশের, আর অনেক টাকা আছে। দেখ বাবা, তুই নিজের পায়ে দাঁড়িয়ে যাবি। কি পচে মরছিস? মা বাবা একবার দেখে নে, তোকে আমার দিব্যি। বলছিলাম যে আমাদের মেয়ে পছন্দ। যদি হ্যাঁ বলেন তাহলে কথা এগোবো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। বলছিলাম যে আমাদের মেয়ে পছন্দ। যদি হ্যাঁ বলেন তাহলে কথা এগোবো। কেমন আছো দামিনী? একা লাগছে। গগন 2 মাস হয়ে গেছে। কবে আসবে তুমি? এখানে গ্রামে বাড়ির মেরামতি চলছে, একটু সময় লাগবে। তুমি কোনোভাবে গ্রামে শিফট করার কথা ভাবছো না তো? আরে মা বাবা তো এটাই চাইছেন। তুমি ফিরে আসবে তো? হ্যাঁ দামিনী, আসবো। এই ধরো আর 1-1.5 সপ্তাহ। গগন দামিনীর কাছে ফেরত আসে, কিন্তু কিছু দিনের জন্য, আর পরের 6 মাসে সে আসা যাওয়া করতে থাকে। 2010-এর অগাস্টে দামিনী প্রেগনেন্ট হয়। এই সময়েই দামিনীর গগনকে পাশে প্রয়োজন, আর তাদের সম্পর্ক আরো মজবুত হতে হতো। কিন্তু গগন এখনো সেই সঠিক উত্তরটা দিতে পারেনি যে কবে ওর বাবা মা দামিনীকে বৌমা হিসেবে মেনে নেবেন। প্রথম সন্তান? হ্যাঁ ঠিক আছে, নিজের খেয়াল রাখবেন। আর কিছু ভিটামিনস লিখে দিচ্ছি, সেগুলো টাইম মতন নেবেন। আর পরের মাসে চেকআপের জন্য আসবেন। হ্যাঁ। সবজি নেবেন, সবজি সবজি নেবেন। দামিনী, আমাকে কিছুদিনের জন্য আবার যেতে হবে। গগন প্লিজ এখন যেও না, তোমাকে এই সময় আমার খুব দরকার। দামিনী, মাত্র কয়েকদিনের ব্যাপার, আমি ঠিক তাড়াতাড়ি চলে আসবো, পাক্কা। চলো। বাবা জল খাও। বাবা চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আরে ব্যাস 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 ব্যাস, আজ থেকে কাজ একদম বন্ধ। খাবার আমি করে দেব। এখন থেকে তোকে এরও তো খেয়াল রাখতে হবে। এখন আর একা নোস, দুজন, বুঝলি?
যা গিয়ে আরাম কর, আমি বানিয়ে দিচ্ছি। আজ আমি ওকে প্রথমবার ফিল করেছি। জানো তুমি, ওনো পা ছুটছে। যদি ছেলে হয় তাহলে ওকে ফুটবল প্লেয়ার বানাবো, আর মেয়ে হলে প্রীতি উষা। দামিনী, এ তো তুমি দারুণ খবর দিলে। যখন আসবো তখন কান পেতে কথা বলবো, জিজ্ঞেস করবো কি হতে চায়। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করো, তোমাকেও লাথি মারবে। আচ্ছা গগন, তুমি কবে আসবে? আজকাল না তুমি ছাড়া খুব একা লাগে। দামিনী, খুব তাড়াতাড়ি আসবো, চিন্তা করো না। নিজের খেয়াল রেখো কিন্তু। হ্যাঁ। গগন, তুই এখনো কথা বলিস ওর সাথে? আরে কতবার বলেছি গগন তোকে, তোর একটা নতুন জীবন শুরু হচ্ছে, তুই বুঝিস না কেন রে? আস্তে আস্তে বস। হ্যাঁ, সাবধানে। তোর পেটে 8 মাসের বাচ্চা, আর পরের মাসেই বাচ্চাটা জন্ম নেবে। কিন্তু আমরা গত 6 মাস ধরে ওর বাবার মুখটাও একবার দেখলাম না। কোথায় আছে ও? ও বলছিল যে ও দাদু খুবই অসুস্থ, যে কোনো মুহূর্তে কিছু হতে পারে, ওই জন্য আসতে পারছে না। আর এখানে তুই আর তোর বাচ্চা, এই দুটো জীবনের কোনো দাম নেই ওর কাছে। বাবা, 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 কি হয়েছে বাবা? হ্যাঁ দামিনী, বলো। বাবা, বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছে। কি? হঠাৎ করে বাবার হার্ট অ্যাটাক হয়েছে। দামিনী, তুমি ঠিক আছো তো? প্লিজ তুমি ফিরে আসো, তোমাকে আমার খুব দরকার। প্লিজ চলে আসো। দামিনী, নিজেকে একটু সামলে রাখো। আমি বুঝতে পারছি এই মুহূর্তে তোমার উপর দিয়ে কি যাচ্ছে, কিন্তু নিজের খেয়াল রেখো। হ্যাঁ, কংগ্রেচুলেশনস দামিনী, তোমার একটা মিষ্টি মেয়ে হয়েছে। একদম আমাদের ছোট্ট দামিনীর মতো হয়েছে। গগন কোথায়? মেয়েকে দেখতে আসবে তো? ও বলেছে যে ও পরশু চলে আসবে। একবার ওকে দেখলে না আর কখনো ছেড়ে যাবে না। একদম ছোট্ট সোনা একটা, তাই না? তুই দেখবি ওকে আমি সবসময় আমার সাথে রাখবো, তাই না? ওলে বাবালে, কি হয়েছে? এখন তুমি নিশ্চয়ই বলবে যে তোমার মতো দেখতে হয়েছে। তা তো বটেই। প্লিজ আমাকে আর একা ছেড়ো না। দেখো দামিনী, একবার তো যেতেই হবে। আসলে ঠাকুরদার শরীর খুব খারাপ, হয়তো আর বেশি দিন বাঁচবেন না। আর তাছাড়া মা বাবাকে নাতনির সুখবরটা তো দিতেই হবে। একটু সময় লাগবে, কিন্তু দেখো ওরা ঠিক মেনে নেবেন। আর তুমি একদম চিন্তা করো না, আমি তোমার ভালোর জন্যই যাচ্ছি। তোমারই ভালোর জন্য যাচ্ছি বলে গেছিল, তারপর 6 মাসের মধ্যে আর মুখ দেখায়নি। তারপর থেকে আমরা আর কাউকে মুখ দেখাতে পারছি না। দেখ দামিনী, তুই এইসব থ্যাংক ইউ দেওয়া না এবার বন্ধ কর। মেহেক আমারও মেয়ে, তাই না? ওলে বাবা। আর কবে আসছে ওই গগন?
ওকে বল যে তাড়াতাড়ি আসতে। ও কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে। এবার আমি আর শ্যাম ওর সঙ্গে কথা বলবো। একটা কথা বলি দামিনী, যদিও বলতে আমার ভালো লাগছে না, তবুও আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। ওর পুরো পরিবার গ্রামে চলে গেছে, বলছে যে ওর দাদু 1 বছর ধরে নাকি অসুস্থ। আমার তো মনে হচ্ছে এটা কোনো বাহানা। হ্যাঁ দামিনী, বলো। গগন, কেমন আছো? দাদু কেমন আছেন? দামিনী, কি হয়েছে? কি চাই? গগন, আমি তোমার অপেক্ষা করছি। তুমি কবে ফিরে আসবে? কবে আমার স্বামী আমার সাথে থাকবে? কবে আমার বাচ্চা তার বাবার কোলে উঠে খেলবে? কবে আমরা একসাথে থাকবো? কবে তোমার পরিবার আমাকে মানবে? এখন তো আমার মনে হচ্ছে যে তুমি নিজেই হয়তো আমাকে মানতে চাও না। হ্যালো গগন, তুমি শুনছো না? দেখো দামিনী, আমার মনে হয় আমাদের মধ্যে আর তেমন কিছুই বাকি নেই। কিছু নেই মানে? গগন, তুমি সব কি বলছো? এসব বলার মানে কি? দেখো দামিনী, আমি চাই তুমি তোমার জীবন আবার নতুন করে শুরু করো। আর এমনিতেই এই 2 নৌকায় পা দিয়ে আমি আর বাঁচতে পারছি না। 2 নৌকায় পা? তার মানে? একদম সহজ ব্যাপার দামিনী, আমার পরিবার কখনোই তোমাকে মেনে নেবে না। এই জন্যই বলছি, যদি কাউকে পাও তাহলে বিয়ে করে নাও। এসব তুমি কি বলছো? তুমি আমার স্বামী, আমার বাচ্চার বাবা। গগন, তুমি অন্য কারোর সাথে কিছু? গগন, উত্তর দাও তো। গগন, তুমি অন্য কারোর সাথে? হ্যাঁ দামিনী, আমার বিয়ে হয়ে গেছে। কি? হ্যাঁ, আমার বিয়ে হয়ে গেছে, আমার ফ্যামিলি আছে। এই জন্য বলছি তুমি আমাকে ভুলে যাও আর নতুন করে নিজের সংসার তৈরি করে নাও। গগন, তুমি মজা করছো না? আমি সত্যি কথা বলছি। তুমি কবে বিয়ে করলে? কোথায়? এখানে, আমাদের গ্রামে। এই বছর 21শে মে। এবার বুঝেছো আমার কথা? তার মানে আমাদের মেয়ে জন্মানোর 1 সপ্তাহ পরেই তুমি বিয়ে করে নিয়েছো? তুমি এরকম কি করে করতে পারলে? তুমি তো আমাকে বলে গিয়েছিলে যে তুমি আমাদের মেয়ে হবার খবর বাবা মাকে দিতে যাচ্ছ। দেখো দামিনী, যা হওয়ার ছিল তা হয়ে গেছে। এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই। এই জন্য বলছি, এবার তুমিও তোমার নতুন জীবন শুরু করে নাও। শোনো, খাবার বেড়ে দিয়েছি, মা ডাকছেন। আসছি। তুমি কি একে তোমার স্ত্রী আর এই বাচ্চাটাকে তোমার মেয়ে বলে মানো? দামিনী লড়াই সহজ ছিল না। গগন একজন বিবাহিত পুরুষ যে 2টি বিয়ে করেছিল। দামিনী একজন স্ত্রী আর একজন মায়ের অধিকার চাইছিল, আর ওর মেয়েকে তার বাবার থেকে সব প্রাপ্য অধিকার দেওয়ার ছিল, সেই বাবার থেকে যে অধিকার দিতে রাজি ছিল না। একজন সাধারণ মহিলা তার অধিকারের লড়াই। দামিনীর লড়াই একটা বিশাল রূপ নিতে চলেছিল। দামিনীর এই লড়াই জারি থাকবে পরের দিনও একই সময়ে ক্রাইম পেট্রোল দাস্তাকে।